বন্ধু ছিলেন ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি, বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। এনারা একটি আত্মঘাতী সংগঠন ছিল ভারতে, সাম্রাজ্যবাদী ইংরেজদের বিরুদ্ধে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই সংগঠনের নাম ছিল অনুশীলন সমিতি। সেই অনুশীলন সমিতির সক্রিয় মেম্বার ছিলেন এই বগুড়ার প্রফুল্ল চাকি। খুব দুঃখজনক, তার মৃত্যুর কাহিনীটা খুব ভয়ানক। তারা যখন ফল সদৃশ বোমা মেরেছিলেন কিংসফোর্ডকে হত্যা করার জন্য, কিংসফোর্ডকে না মেরে তারা অন্য মহিলার গাড়িতে বোমা মেরেছিল। ফলে এই দুইজনই ধরা খেয়েছিল। তো যখন যখন তোমার হচ্ছে প্রফুল্ল চাকিকে ধরলো, প্রফুল্ল চাকির কাছে কিন্তু পিস্তল ছিল। সে খুব প্রাণপণে পালানোর চেষ্টা করেছিল, পালাতে পারলো না, কারণ শত শত পুলিশ কনস্টেবল তাকে ঘিরে ফেলেছিল। সে একা কি করবে বলো? তখন সে তার যে কয়টা পিস্তলে গুলি ছিল সেটা দিয়ে সে লড়াই চালিয়েছিল। শেষে তার যে একটা গুলি ছিল পিস্তলে, সেই একটা গুলি তার মুখের মধ্যে সে নিয়েছিল। মুখের মধ্যে নিয়ে সে সুইসাইড করেছিল। এবং 18 যে মাথা নোয়াবার নয়, 18 যে কাঁদতে জানে না, ভয় পায় না, দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, আমাদের প্রফুল্ল চাকি, আমাদের ক্ষুদিরাম বসু, যে 18 বছর 7 মাস 11 দিনে ফাঁসির মঞ্চে হেসে হেসে মায়ের উদ্দেশ্যে গান গেয়েছিলেন, একবার বিদায় দেহে মা, ঘুরে আসি। একবার মাকে থেকে বিদায় চেয়েছিলেন, যেন ক্ষুদিরাম হয়তো ক্ষুদিরাম হয়ে আসতে পারবেন না, কিন্তু ভারতবর্ষে লক্ষ ক্ষুদিরামের জন্ম হবে, যারা ইংরেজ সাম্রাজ্যবাদ সামন্তবাদের বিরুদ্ধে লড়বে, সংগ্রাম করবে। তখন বলেছিলেন, মা, আমি হয়তো মাসির পেটে জন্ম নেব, কারণ সুকান্তের সরি তোমার ক্ষুদিরামের একটু জন্ম নিয়ে কাহিনী রয়েছে। তারা 4 বোন ছিল। তো যে ভাই হয়, ছেলে সন্তান হয়, ক্ষুদিরামের মায়ের ছেলে সন্তান বাঁচে না। তখন তিনি 3 মুঠা চাল ভিক্ষা করে কয় টাকা দিয়ে যেন তার বোনের কাছে, ক্ষুদিরামের মা তার বোনের মানে ক্ষুদিরামের খালামণির মাসির কাছে বিক্রি করে দিয়েছিলেন। 4 বছর বয়সে ক্ষুদিরামের বাবা মা সবাই মারা গিয়েছিল, ক্ষুদিরাম মানুষ হয়েছিলেন মাসির কাছে। তো সেই থেকে সে গানের মধ্যে বললেন, চিনতে যদি না পারিস মা, মানে মাসির ঘরে আমার জন্ম হবে, চিন্তা যদি না পারিস দেখবে গলায় ফাঁসি, ফাঁসির দড়ি দেখেই বুঝবে আমি ক্ষুদিরাম আবার জন্মগ্রহণ করেছি। তাই 18 বছর বয়স মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স একটি ঐতিহ্য, একটি সংগ্রামের বয়স। আমরা সেই 18 বছর বয়সের বিষয়গুলো এখন আমরা কবিতায় পড়বো। সেদিন তোমাদের একটু বলার চেষ্টা করেছি। তোমরা খেয়াল করতে পারো, আমাদের যে সুকান্ত ভট্টাচার্য, তোমরা দেখো 26 সালের 15ই আগস্ট কলকাতার 43 নম্বর মহিম হালদার স্ট্রিটের মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন। পিতা নিবারণ ভট্টাচার্য বইয়ের ব্যবসা করতেন, মা সুনীতি দেবী গৃহবধূ ছিলেন। তাদের পৈতৃক নিবাস ছিল আগেকার জেলার নাম ফরিদপুর, বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা উনশিয়া গ্রামে তিনি তার পিতার মানে জন্মস্থান ছিল, পৈতৃক নিবাস ছিল। তারপরে সুকান্তের সুকান্তের যে নামটা রেখেছিলেন আমি তোমাদের বললাম, যে মনীন্দ্র লাল বসুর রমলা উপন্যাসের নায়ক সুকান্তের নাম অনুযায়ী কিন্তু তার নামটা করা হয়েছিল। এবং এই উপন্যাসের মূল চরিত্র সুকান্তের যেভাবে পতন হয়েছিল, আমাদের সুকান্তের পতন কিন্তু এভাবে হয়েছিল, যক্ষায় অকালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। খেয়াল করো, এরপরে সুকান্ত যখন বড় হতে থাকলেন, তখন তিনি কার্ল মার্কসকে তার জীবনের আদর্শ মনে করেছিলেন। কার্ল মার্কসের চেতনাকে তার সাহিত্যের আদর্শ এবং লক্ষ্য ঠিক করে সুকান্ত ভট্টাচার্য সাম্যবাদী শোষণ মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। আমাদের বলেছিলাম, তিনি অঙ্গীকার করেছিলেন এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবেন, নবজাতকের কাছে তিনি দৃঢ় অঙ্গীকার করেছিলেন। এবার খেয়াল করো, আমরা সেই সুকান্ত ভট্টাচার্য দেখব তার কবিতায় যে মূল যে বিষয়, সমস্ত লেখনের মূল বিষয়, সেটা দেখবা সাধারণ মানুষের যে জীবন সংগ্রাম, যারা মেহনতি মানুষ, যারা শ্রমিক মানুষ, যারা গণমানুষ, তাদের জীবন সংগ্রামের কথা, যন্ত্রণা বিক্ষোভের কথা তার কবিতার প্রধান বিষয়বস্তু। এবং গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা, শোষণহীন সমাজ গড়ার যে অঙ্গীকার, সেটা কিন্তু তার কবিতার মূল বিষয়। তাছাড়া আমরা আরো দেখতে পারবো সুকান্ত ভট্টাচার্যের যে লেখনির যে মূল বিষয়টা ছিল এইটা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী
পৃথিবীতে যে মানুষের মূল্যবোধের অবক্ষয় হয়েছিল, কালোবাজারি মুনাফালুবি বেড়ে গিয়েছিল, তাছাড়া 1943 সালে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং সারা পৃথিবীতে যে ফেসিবাদ পরিলক্ষিত হয়েছিল। ফেসিবাদ মানে তোমরা জানো, পৃথিবীতে ফেসিবাদের জন্ম হয়েছিল ইটালিতে। ইটালির সাবেক প্রধানমন্ত্রী মুসোলিনি ছিলেন ফেসিবাদের জনক বলা হয়। এরকম অনেক ফেসিবাদ মানে যারা ইচ্ছা করে ঝগড়া করে, বিভেদ সৃষ্টি করে, বিবাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, পৃথিবীকে উত্তাল করে রেখে তাদের স্বার্থ সিদ্ধি করে, তারাই হচ্ছে ফেসিবাদী। আমরা জার্মানির অ্যাডলফ হিটলারকে দেখেছি। ফেসিবাদী সমাজে থাকতে পারে, পরিবারে থাকতে পারে, রাষ্ট্রে থাকতে পারে, বিশ্বে থাকতে পারে, যারা এই নীতি গ্রহণ করে তারাই ফ্যাসিবাদী। তাছাড়া খেয়াল করে 1942 সালে ভারতবর্ষে হিন্দু মুসলমানদের মধ্যে 43 সালে, 44 সালে, 45 সালেও ভারতবর্ষে কি হয়েছে, মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে হিন্দুরা মুসলমানদেরকে মেরেছে, মুসলমানরা হিন্দুদের মেরে কচু কাটা করে দিয়েছে। এরকম অবস্থার দৃষ্টিতে সুকান্ত ভট্টাচার্য কিন্তু একটি প্রগতিশীল চেতনা থেকেই তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা থেকে বা এই কি বলে শোষণ মুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন দেখতেই তিনি কবিতায় লেখার সূত্রপাত হয়েছিল সুকান্ত ভট্টাচার্যের। আমরা দেখতে পাইলাম যে সুকান্ত ভট্টাচার্যের কবি হয়ে ওঠার পিছনের গল্পটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মানুষের যে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছিল এবং কালোবাজারে মুনাফালবি জোজ্জার ভূস্বামীদের পজিশন বেড়ে গিয়েছিল, শোষণ বেড়ে গিয়েছিল, 43 সালে দুর্ভিক্ষ হয়েছিল, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কিন্তু চেষ্টা করেছিলেন। এবং মৃত অবস্থায় তার যে পার্টির নাম ছিল কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি। সেই ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে সুকান্ত ভট্টাচার্য যখন ক্লাস 10-এ পড়ে 1944 সাল, তখন কিন্তু তিনি কি করেন, ওই সংগঠনের পক্ষে আকাল নামক একটি গ্রন্থ সম্পাদনা করেছিলেন এবং এটাই জীবিত অবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থের নাম। তোমরা খেয়াল করো, এরপরে যদি সুকান্তর তোমরা তার লেখনী খেয়াল করো, তোমাদের বই একটু এলোমেলো করে দেওয়া আছে, আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। কিশোর কবি সুকান্তের সাহিত্য কর্ম তোমরা যদি একটু ভাবো, দেখো পূর্বাভাস, ঘুম নেই, এটা হচ্ছে তার 3টা কাব্য। মিঠে করা তার ছড়া, শিশুতোষ গ্রন্থ, অভিযান তার একটি নাটিকার নাম, হরতাল তার গল্প গ্রন্থের নাম, গীতিগুচ্ছ সঙ্গীত বিষয় গ্রন্থ। তার মানে তোমরা খেয়াল করো, তিনি সাহিত্যের প্রায় সব শাখায় তিনি লিখতে জানতেন। মানুষ বলো, প্রবন্ধ লিখেছিলেন, ছন্দ আবৃত্তি নামে একটি প্রবন্ধ লিখেছিলেন, লিখে এবং তার এই গ্রন্থ পরে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রশংসা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর খালি মানুষকে প্রশংসা করেই গেছে, তেল মারেই গেছে। এই তৈলাক্ত মানুষটি জীবনে কোনোদিন আন্দোলনে বিপ্লবে অংশগ্রহণ করেননি। কারণ বাপের টাকা ছিল, জমিদারি ছিল, কিভাবে ছিল, গরিব মানুষের টাকাটা রক্ত ঘামের টাকা দিয়ে চলতো। খেয়াল করো, এই যেমন কাজী নজরুল ইসলাম যখন জেলখানায় বন্দী ছিল, তাকে মেরে বসন্ত নামে গীতির নাট্য উপহার দিয়েছিলেন, ডেডিকেশন করেছিলেন। তারা তিনিও রাস্তায় নামতে পারতেন, রামমোহন নামতে পারতেন, নবাব আব্দুল লতিফ নামতে পারতেন, স্যার সৈয়দ আমির আলী নামতে পারতেন। আপনারা কেন ইংরেজের বিরুদ্ধে নামেননি? মনে রাখবা, যারা খান বাহাদুর, রায় বাহাদুর, নবাব, স্যার, রাজা, বিদ্যাসাগর উপাধি পাইছে, এরা পুরো ইংরেজদের চামচা ছিল, পুরো সারাক্ষণ ইংরেজের চামচামি করেছে, করে এইসব করেছে। এবার খেয়াল করো, সত্যিকার যোদ্ধা ছিলেন নজরুল, সুকান্ত, সত্যিকার যোদ্ধা ছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজের জীবন দেওয়ার জন্য কুণ্ঠাবোধ করেননি। খেয়াল করে দেখো, আমরা সুকান্তের কি দেখো, অনেক মানে শেষে তার কষ্ট, মৃত্যুটা অনেক কষ্টের হয়েছিল। তোমাদের সেদিনে বলেছিলাম, প্রথমে রোগ হয়, পরে আবার তার ক্ষয় রোগ মানে যক্ষা রোগ হয়, সেখান থেকে তিনি মৃত্যুবরণ করেন। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এইবার তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট গুলো নিয়েছ। হ্যাঁ স্যার। দেখো, দেখো একটি ছেলে 26 বছর বয়সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওইটা দিয়ে দেখতে, একবার একটু দেখান। কোনটা? মৃত্যু। আর প্রথম থেকে আবার একটু আস্তে আস্তে দেন তো, নিয়ে নিই স্ক্রিনশট। গ্রুপে দিয়ে দেবো না? আচ্ছা, জি স্যার, গ্রুপে দিয়ে দিন। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আজকে আমরা আলোচনা করব সুকান্ত ভট্টাচার্য রচিত 18 বছর বয়স কবিতাটি। এই কবিতার কাব্যের নাম হচ্ছে ছাড়পত্র। এই ছাড়পত্র কাব্যের একটি কবিতার নাম 18 বছর। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
আমরা এই কবিতার মধ্যে সুকান্ত ভট্টাচার্য কি করে শোষণ মুক্ত বিভেদহীন সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছেন, অঙ্গীকার করেছেন। আমরা কবির সেই অঙ্গীকার পূরণ করতে গিয়ে তিনি বলেছেন, যাদের তারুণ্য রয়েছে, উদ্দীপনা রয়েছে, সাহসিকতা রয়েছে, এই তারুণ্য উদ্দীপনা সাহসিকতা মূলত মানুষের বয়ঃসন্ধিকালে দেখা যায়। আর এই বয়ঃসন্ধিকালটা মূলত 18 বছরের ধারে কাছে। ঠিক 18 বছর বয়স, এই বয়ঃসন্ধিকাল বা তারুণ্য এমন একটা বয়স, এটা যৌবনও নয়, কিশোরও নয়, কৈশোর থেকে পার হয়ে যৌবনে পদার্পণ করার আগের একটা স্টেজ হচ্ছে একটা স্যান্ডউইচের মতো একটা অবস্থা। ধরো নিচে আছে কৈশোর দশা, ওপরে আছে যৌবন, মাঝখানে একটা দশা, এটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা এটাকে বয়ঃসন্ধিকাল বলা হয়। এটাকে 18 বছর বয়স হিসেবে সুকান্ত ভট্টাচার্য আমাদের আখ্যায়িত করেছেন এবং এই বয়সে তারুণ্য দিয়ে তিনি পৃথিবী গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমরা কবির সেই অঙ্গীকারের কাহিনী শুনবো। কবি বলেছেন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়স সত্যি খুবই দুঃসহ। 18 বছর বয়স যে নির্ভরশীলতার বয়স, এই নির্ভরশীলতাই মূলত এই দুই চরণের অনুধাবন। তার এই দুই চরণের অনুধাবন থেকে আমরা বলতে পারবো 18 বয়স একটি নির্ভরশীলতার বয়স। কারণ দে ক্যান, তারাই শুধু পারে পরিবর্তন করতে, তারাই পরিবর্তন করেছিল, তারাই করছে। তারুণ্য দিয়েই পৃথিবীকে পরিবর্তন করতে হবে, পরিবর্তনের কোনো উপায় নেই তারুণ্য ছাড়া। পরবর্তী দুটো চরণ দেখো, 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি। পরবর্তী দুইটা চরণ দ্বারা 18 বছর বয়স যে পৃথিবীর ইতিহাস, একটি ঐতিহ্য, পৃথিবীর ইতিহাস তারা পরিবর্তন করেছিল, সমাজ পরিবর্তনে তারা অঙ্গীকারবদ্ধ এবং অসংখ্য দৃষ্টান্ত যে স্থাপন করে গেছে। 18 বছর বয়সে যে দৃষ্টান্ত মানবতার পৃথিবী গড়ার জন্য, কল্যাণময় পৃথিবী গড়ার জন্য, সে 18 বছরের দৃষ্টান্ত মূলত এই দুই চরণের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। কারণ এ বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা উকি দিয়েছিল। আমি তোমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছিলাম, গৌতম বুদ্ধের কথা, বিষ্ণুর কথা, কৃষ্ণের কথা বলেছিলাম। আমি বলেছিলাম নেলসন ম্যান্ডেলার কথা, বলেছিলাম নুরুল দিনের কথা, বলেছিলাম ক্ষুদিরামের কথা, বঙ্গবন্ধুর কথা, কাজী নজরুল ইসলামের কথা, প্রফুল্ল চাকির কথা, বগুড়ার খোকনের কথা বলেছিলাম। তারা দেখো মাত্র 18 বছর বয়সে বিরাট দুঃসাহস দেখিয়েছিল। বড় বড় সাম্রাজ্যের বিরুদ্ধে তারা লড়েছিল একাই। তাই 18 বছর বয়স অহরহ মানে হিউজ এক্সাম্পল 18 বছর পৃথিবীতে স্থাপন করে গিয়েছে। দেখো প্রথম মমের পাখা লাগিয়ে দুই ভাই আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিলেন, তারা কিন্তু 18 বছর বয়সী ছিল। আর হিউজ এক্সাম্পল তোমরা পাবা যে তারুণ্য শক্তি দিয়ে তারা পৃথিবীকে জয়লাভ করার চেষ্টা করেছিল। অহরহ একটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ, অহরহ বিসর্গ সন্ধি সাধিত একটি শব্দ। তো বিষয়টা হচ্ছে কি, 18 বছর বয়স বহুত কাজ সম্পন্ন করে গিয়েছে পৃথিবীতে, সেই দৃষ্টান্ত বোঝানোর জন্যই মূলত লেখক কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা উকি দিয়েছিল পৃথিবীর বুকে। 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় পাথর বাঁধা, পাথর বাঁধা। এর মানে 18 বছর বয়স ভয় পায় না, যত বড় বাধা আসুক, পাহাড় সম বাধাকে 18 বছর ডিঙাতে যাকে। কোনো মৃত্যু, কোনো অন্যায়, কোনো রক্তপাত, কারো রক্ত চক্ষু 18 বছরকে ভীতু সন্ত্রস্ত করতে পারে না। 18 বছর মাথা নোয়াবার নয়, মাথা নত করতে জানে না এরা। এই জন্য নজরুল বলেছেন, বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির। নজরুল মাথা নত করতে জানে না। ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এমন ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তিনি বলেছেন আমার মাথা উঁচু করে দাঁড়ানো দেখে পর্বত শ্রেণী মাথা নিচু করে রেখেছিল। এটা 18 বছর, এটা তারুণ্যের দুঃসাহস। এ বয়সে মাথা নোয়াবার নয়, এ বয়স মস্কে যাবে না, ভেঙে যাবে। এ বয়স কাটতে জানে না। এ বয়সে জানে রক্তদান, এ বয়স রক্তদান। এই চরণ দ্বারা 18 বছর বয়স আত্ম উপলব্ধির কথা বোঝানো হয়েছে। আত্ম উপলব্ধি প্রকাশ পেয়েছে 18 বছর বয়সের তারুণ্যের শক্তির মধ্যে। তোমরা খেয়াল করো, কাজী নজরুল ইসলাম ছোটবেলায় একটা ছড়া লিখেছিলেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তার মানে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে,
এই সকাল মানে আলো আসবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, সত্য প্রতিষ্ঠা হবে, কল্যাণ প্রতিষ্ঠা হবে, পৃথিবী মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠবে। কারা জাগলে? আমরা, এই তারুণ্য জাগলেই হবে। তাই এ বয়সে জানে রক্তদানের পুণ্য। 18 জানে আমরা জেগে না উঠলে সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না, শোষণমুক্ত পৃথিবী গড়ে উঠবে না। তাই তারা রক্ত দেওয়ার জন্য জেগে ওঠে, জানে শুধু তারাই পারে, কারণ তারাই পেরেছিল, তারাই পারবে। এবার বাষ্পের বেগে চলে। তোমরা জেমস ওয়াটের নাম শুনেছ? তিনি বাষ্প ইঞ্জিন করেছিলেন, কয়লা দ্বারা চলে। তোমরা জানো লঞ্চ চলে, স্টিমার চলে, ট্রেন গাড়িও কিন্তু বাষ্প ইঞ্জিন। তোমরা খেয়াল করো এই বাষ্প ইঞ্জিন গুলোর দিকে খেয়াল করো। ধরো একটা ট্রেনের লাইন কিন্তু আঁকা বাঁকা হয়, কিন্তু পথ আঁকা বাঁকা হলে ট্রেন কিন্তু ঘন্টায় যদি 60 কিলোমিটার যদি ঠিক করা হয় গতিটা, সে কিন্তু পথ যত আঁকা বাঁকাই হোক 60 কিলোমিটার গতিতেই যাবে। এর মানে 18 বছর বয়স হচ্ছে এইভাবে, কোনো বাধা পথে যত বিপদে আসুক 18 বছরের গতিকে কেউ আটকাতে পারে না। 18 বছর মনে করে, কি মনে করে? প্রাণ দেওয়া নেওয়াটা ঝুলি থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়সে মনে করে হয় মারবো না হয় মরবো, হয় মারবো না হয় মরবো। 18 বছর বয়সে এটাই জীবনের মূল মন্ত্র। তাই তাদের কাছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, তার নিজের আত্মাকে দেশের জন্য কল্যাণের জন্য। বুঝতে পেরেছো কি বাবা? এবার খেয়াল করো, এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে ঝুলিটা তোমরা থাকে না খেয়াল করো। শূন্য বলতে কি বোঝাচ্ছে? বুঝিনি? স্যার ঝুলিটা থাকে না শূন্য এটা বলতে কি বোঝাচ্ছে? ওই যে ঝুলিটা থাকে না শূন্য, হয় তারা ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে হয় প্রাণ দিয়েছে অথবা প্রাণ নিয়েছে। তাদের প্রাণের দেওয়া নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না, হয় তারা মরেছে না হয় মেরেছে। তারা কাপুরুষ নয়, তারা ভীরু নয়। বুঝতে পেরেছ? জি স্যার। দেখো তো, প্রথম 3টা স্তবক দ্বারা তোমরা কিন্তু 18 বছর বয়সের গুণগান শুনলা, 18 বছরের পজিটিভ দিকগুলো শুনলা। এবার দেখি 18 বছর বয়স সম্পর্কে কবির আর কি ধারণা। কবি বললেন 18 বছর বয়স স্যার শপে ভয়ঙ্কর, আত্মকে। তাজা 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 প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণের তীব্র আর প্রখর, এ বয়সে কানে আছে কত মন্ত্রণা। সত্যি 18 বছর বয়স কিন্তু ভয়ঙ্কর একটা বয়স। এরা অন্যায় সহ্য করতে পারে না, এদের প্রাণ তীব্র, এদেরকে সহজে মারা যায় না, সহজে বশ মানানো যায় না। 18 বছর বয়স দুঃসহর বয়স, ভয়ঙ্কর বয়স। শোনো, এই বয়সে কিন্তু নষ্ট হওয়ার বয়স। 18 বছর বয়সে কানে তোমার মন্ত্রণা, খারাপ কুবুদ্ধি আসবে, পড়ালেখা করব না, মাদক নেব, এটা করব। তোমরা খেয়াল করো, আজকে দেশে যারা মাদকাসক্ত, একটা জরিপ করা হয়েছে, মোর দেন 90% মাদক গ্রহণ করে তারা 18 বছর বয়সের ছেলে মেয়েরা। তোমরা মনে করতে পারো স্যার মেয়েরা কেন বললেন? সত্যি মেয়েরা, তোমরা খেয়াল করো, মেয়েরাও মাদক গ্রহণ করছে এখন। তোমরা এবং যে মেয়েরা মাদক গ্রহণ করছে তাদের 97% হচ্ছে এরকম, যারা বয়সন্ধিকালের মেয়েরা, ক্লাস 10-এ পড়ে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, ক্লাস 9-এ, ক্লাস 8, 9 থেকে দ্বাদশ, এই বয়সটা খুবই একটা ভয়ঙ্কর বয়স। এ বয়স নষ্ট হওয়ার বয়স, এ বয়স যে কানে কুমন্ত্রণা আসে। তাই এই বয়সে নিজের জীবনের লক্ষ্যটাকে ঠিক করে রাখা খুবই কঠিন। 18 বছর বয়সে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। তোমরা মনে রেখো, কোন জাহাজের নাবিক যখন সমুদ্রের মতো ঝড় ওঠে, ওই জাহাজে হয়তো 1000 খানিক যাত্রী রয়েছে। জাহাজের নাবিক জানে, আমি যদি ঝড়ের মধ্যে শক্ত করে জাহাজের হালটা ধরে রাখতে না পারি, তাহলে আমার কারণে সমস্ত প্রাণগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, শরীর সমাধি ঘটবে। তাই জাহাজের নাবিক কিন্তু প্রাণপণে চেষ্টা করে শক্তভাবে জাহাজের হাল ধরে থেকে সে মানুষের প্রাণকে ক্ষত বিক্ষত হওয়ার হাত থেকে রক্ষা করে। মনে রেখো, 18 বছর বয়স এমনি একটি দুর্যোগের বয়স। এ বয়সে নিজের জীবনের হালটাকে ঠিকভাবে ধরে রাখা খুবই কঠিন। আর কঠিন বলেই যারা যারা এই কঠিনকে ধরে রাখতে পারে না জীবনের হালটাকে,
পৃথিবীতে দেখা গিয়েছে সেই 18 বছর বয়সীরাও ক্ষত বিক্ষত হয়েছে, সহস্র প্রাণ পৃথিবী থেকে ঝরে গিয়েছে। যাদের রক্ত হয়ে উঠতে পারত পৃথিবী গড়ার অঙ্গীকার হিসেবে, তাদের রক্ত অন্য পথে চলে গিয়েছে, নষ্ট হয়ে তারা মৃত্যুবরণ করেছে, অমিত সম্ভাবনাকে তারা ধ্বংস করে চলে গিয়েছে। তাই 18 বছর বয়সে আমাদের জীবনের লক্ষ্যটাকে, আমরা কার সাথে মিশছি, কার সাথে ঘুরছি, কোন মন্ত্রণা কার থেকে নিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 18 বছর বয়স খুবই সাংঘাতিক একটা বয়স, কারণ এ বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে জড়ো হয়। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। কালো লক্ষ্য দীর্ঘশ্বাস এই শব্দটার মানে বোঝানো হয়েছে 18 বছর বয়স একটি ব্যর্থতারও বয়স। এ বয়সে ব্যর্থতাও আসে। তোমার আমি সহজ করে একটা কথা বলি, কিছুদিন আগে 4-5 দিন আগে আজিজুল হক কলেজে বিজ্ঞান ভবনের পিছনে একটি ছেলেকে ছুরি মেরে হত্যা করা হয়েছে, একটু চাকু মেরে একটা ছেলেকে হত্যা করা হয়েছে। আমি ভাবলাম পৃথিবীর সবচেয়ে যিনি ধারালো চাকু ব্যবহার করেন, ছুরি ব্যবহার করেন, তিনি হচ্ছে ডাক্তার। তিনি অপারেশন থিয়েটারে একজন মানুষের বুক কেটে, পেট ফেরে বা মাথা কেটে তাদের জমাট বাঁধা রক্ত পরিষ্কার করে তার জীবন বাঁচিয়ে তোলে। পৃথিবীর সবচেয়ে যে ভয়ানক অস্ত্র ব্যবহার করে ডাক্তার, ধারালো চাকুটা, সে কিন্তু মানুষের জীবন কেড়ে নেয় না, মানুষের জীবন বাঁচায়। এখন 18 বছর বয়স এমনই একটা অস্ত্রের মতো, চাকুর মতো, একটা ছুরির মতো, একটা ব্লেডের মতো। এই ব্লেড দিয়ে তুমি নখ কাটবা, গলা কাটবা না কাগজ কাটবা, সিদ্ধান্ত তোমার। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রটা ডাক্তারের কাছে থাকে, সে কিন্তু মানুষের জীবন বাঁচায়, আর সন্ত্রাসী কিন্তু সেই ছুরি চাকু দিয়ে মানুষের জীবন কেড়ে নেয়। এখন বিষয়টা হচ্ছে 18 বছর বয়সকে সিদ্ধান্ত নিতে হবে, আমি সন্ত্রাসীর হাতে ছুরি হব, নাকি আমি ডাক্তারের হাতে ছুরির মতো হয়ে মানুষ মানবতার কল্যাণের জন্য কাজ করব। তোমাদের 18 বছরের তারুণ্য দিয়ে তোমরা কি হতে চাও? ডাক্তারের হাতের ছুরি হতে চাও না সন্ত্রাসীর হাতে ছুরি হতে চাও? ডাক্তারের হাতের ছুরি। হ্যাঁ, ডাক্তারের হাতে ছুরি হতে হবে। কারণ 18 বছর বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসের, এ বয়স ব্যর্থতার বয়স। যদি মন্ত্রণাগুলো কেউ গ্রহণ করো, কত খারাপ মন্ত্রণা আসে বলো, পড়বো না আজকে, সিনেমা দেখবো, বান্ধবীদের সাথে যাবো, অমুক বান্ধবী রিক্সায় পার্কে চিপা চাপাই যাচ্ছে, আমাকেও যেতে হবে। এরকম মন্ত্রণাগুলো যারা রক্ষা করতে চলে, তারাই জীবনে সফল হবে। তোমাদের দেখো, চন্দ্রবিন্দু 7টা মেয়ের ছবি দিয়েছি, দেখেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এই 7টা মেয়েকে তোমরা চেহারা একই ব্যাচে আমার কাছে পড়তো। এদের মনে হয় জীবনে একজনের স্মার্টফোন ছিল না, অনেকে আছে মায়ের বাটন ফোন ব্যবহার করতো। একটা কথা বলি, কুমন্ত্রণা আসতেই পারে কানে, ভালো থাকাটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমি কোন বান্ধবীর সাথে মিশি, কোন বন্ধুর সাথে মিশি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েটে খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের এই বয়স সাংঘাতিক একটি বয়স। এই বয়সে যখন যেদিকে যায়, যদি কল্যাণের পথে যায়, খালি কল্যাণ করতেই যায়। যদি খারাপ পথে যায়, সে এমন ভাবে খারাপ হয় আর ফিরতে পারে না। কিছুদিন আগে দেখলাম 18 বছর বয়সী একটা ছেলে নেশা করতে করতে এমন উপায়ে চলে গেছে, সে ফিরে আসতে পারছে না, সে কমিটেড সুইসাইড, সে সুইসাইড করেছে। 18 বছর বয়স এমনি ভয়ানক বয়স। এই বয়সে নিজেকে কন্ট্রোল করার বয়স। নিজেকে কন্ট্রোল করতে না পারলে তুমি শেষ। এবার সিদ্ধান্ত নেওয়া যাক। 18 বছর বয়স যেমন ব্যর্থতাও আসে, কালো লক্ষ্য দীর্ঘশ্বাসের হয়, 18 বছর বয়স কিন্তু সফলতারও বয়স। কিন্তু কবি সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে কি 18কে ত্যাগ করব? তাহলে কি ছুরি ব্যবহার করা বাদ দেব? বলছে কেন বাদ দেব? ব্লেড ব্যবহার করা কি বাদ দেবো? ব্লেড দিয়ে আমি নখ কাটতে পারি, কাগজ কাটতে পারি, বই কাটতে পারি, প্রয়োজনে কাজ করতে, তাই বলে ব্লেডের জন্মই কি বৃথা? না। ব্লেডকে আমি খারাপ ভাবে ব্যবহার করলে নাই হলো, আমি ব্লেডকে খারাপ ভাবে ব্যবহার করব না, আমি ছুরিকে ন্যায়ের কাজে ব্যবহার করবো, অন্যায়ের কাজে না। সেই অর্থে কবি শোনালেন আমাদের এই কথা, তবু 18 রে শুনেছি জয়ধ্বনি। ঠিক আছে, 18 বছর বয়স, কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, ব্যর্থতার বয়স, কুমন্ত্রণা আসে, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। ঠিক আছে, কিন্তু 18 বছর বয়স তো ভয়ঙ্কর, তাজা প্রাণ, অসহ্য যন্ত্রণা, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, অহরহ বিরার দুঃসাহসীরা দেয় যে উকি। এ বয়সে বাসে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে বয়স অগ্রহণী মানে নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করে। 18রাই কিন্তু নেতৃত্ব দিয়েছিল। তোমরা নিরাপদ সড়ক চাই আন্দোলনের কথা সেদিন আমি বলেছিলাম, সেই নিরাপদ সড়ক চাই আন্দোলন কিন্তু 18 কিন্তু নেতৃত্ব দিয়েছিল। একটা ছেলে বুলেটের বুকে বুক পেতে দিয়েছিল, আমাকে হত্যা করো। আমার মতো লোক কিন্তু বুড়ো মানুষেরা বের হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকরা বের হয় না। নিরাপদ সড়ক তাদের দরকার না? তাই মনে রাখবো 18 নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু করেছিল, কাজী নজরুল ইসলাম করেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল, নুরুল দিন করেছিল। 18 বছর বয়সে একটা ছেলে হয়ে সামান্য তীর আর ধনুক নিয়ে ইংরেজদের কামান আর গোলার বিরুদ্ধে লড়ে 1782 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারিতে তিনি শহীদ হয়েছিলেন। তারাই নেতৃত্ব, তিনি ডাক দিয়েছিলেন জাগো ভাই কণ্ঠে সবাই। তিতুমিরের কথা ভাবো, মাত্র 18 বছরের একটি ছেলে, 18 বছর একটি ছেলে স্বাধীনতার জন্য সৌদি আরবে গিয়েছিল হজ করতে, ট্রেনিং নেওয়ার জন্য যুদ্ধে। এত সোজা নয়। 18 বছর বয়স এমনি অগ্রহণী নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলছে, কবি বলেছেন আমি 18কেই গ্রহণ করব, কারণ এই বয়স তবু নতুন কিছু তো করে। এরাই তো করে, 18 বছরই নতুনত্ব আনে পৃথিবীতে। তারাই সৃষ্টি করতে পারে, তারা ধ্বংস করতে পারে। তাই কারণ এ বয়স এরা ভীরু নয়, এরা কাপুরুষ নয়, এরা পথ চলতে থেমে যায় না। এই বয়সে কোনো দ্বিধা নাই, কোনো সংশয় নাই। সংশয়ের বিপরীত এদের জীবনে শুধু প্রত্যয় আর প্রত্যয়। এরা কোনো ভয় পায় না, এদের প্রত্যয়ে ভরপুর জীবন। এদেশের বুকে 18 নেমে আসার জন্য কবিতায় প্রার্থনা করেছেন। কবি বলেছেন এদেশের বুকে 18 নেমে আসুক। তোমরা কি এখন বুঝতে পেরেছো কবিতাটি? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তোমরা পড়তে একটা কথা শোনো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বাবারা? জি জি স্যার। স্যার। জি স্যার। শোনো, তোমরা যারা বগুড়া শহরের মধ্যে বাসা, 10 টাকা 5 টাকা রিক্সা ভাড়া দিতে পারবা, তারা কালকে জলসইতলা সকাল 8টা থেকে 10টার মধ্যে কাগজে করে খামে করে লিখে অনলাইনে আগে কে কোন ব্যাচে পড়তো, অনলাইন আগের ব্যাচ, বর্তমান ব্যাচ না, আগে 10টা না 11টা না 4টা না 7:30 8:30, এই অনলাইনের ব্যাচ উল্লেখ করে কালকে বেতনটা দিবা 10টা সকাল 8টা থেকে 10টা জলসইতলায়। আর যারা কালীতলার দিকে দিকে বাসা, তারা দিনের 10:30 থেকে 11:30 কালীতলায় আসবা। বুঝতে পেরেছো কি আমার কথা? স্যার স্যার বিকাশ কালকে করলে না দিতে পারলে অন্য কোনো দিন দেওয়া যাবে না? অন্য কোনো দিন দেওয়া যাবে কিনা সেটা খুব কঠিন। স্যার বিকাশ শনিবারে আছে, দেওয়া বিকাশ যাবে না? নম্বর, হ্যাঁ আমার যে ফোন নম্বর তোমরা জানো শীটের উপরে দেওয়া আছে, এটা বিকাশ নাম্বার। তবে বিকাশ করার পরে কি করবা, যে যে গ্রুপে ক্লাস করো গ্রুপে ওটা স্ক্রিনশট দিয়ে দিবা না, এবং অথবা নাম লিখবা, অনলাইন ব্যাচ লিখবা, আর বিকাশের ডিজিটের শেষের 3টা ডিজিট লিখবা। বুঝতে পেরেছো? স্যার কালীতলায় আপনি যেখানে পড়েন সেখানে বেতন দিতে যাব? গ্রুপে দিব না আপনি? হ্যাঁ, যেখানে কালীতলা পড়াই সেইখানে আসবা সকাল 10:30 থেকে 11:30, কালকে শুক্রবার, একদিন, শুধু একদিন। ঠিক আচ্ছা আছে স্যার। বাবা, ঘর ভাড়া দেওয়া লাগবে রে স্যার আমার, ঘর আগের ভাড়া মাসে ওই নোট যে খরচ বাকি আছে, বলো। স্যার আগের মাসে তো আমি বেতন দিয়েছিলাম কিন্তু শীটটা পাইনি, কালকে কি দিবেন? জলেশ্বরীতলা আসলে পাবে। ঠিক আছে, আচ্ছা স্যার। ঠিক আছে। স্যার 8টা তাহলে তোমরা, থেকে 10টা পর্যন্ত? হ্যাঁ 8টা থেকে 10টা কালীতলায় জলেশ্বরীতলায়, আর 10:30 থেকে 11:30 কালীতলায়। ওকে, আশা করি তোমরা সবাই আসবা, কারণ টাকাটা খুব দরকার বাবা। ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার।